নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 11-র যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটি আছে সেখানে কি বলা হয়েছে, রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলিত ছিল। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিল। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। যে সালটি সঠিক হলো সেটি হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি সভা সমিতির যুগ কথাটি কে ব্যবহার করেন। সভা সমিতির যুগ কথাটি ব্যবহার করেন অনিল শীল। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো কি অনিল শীল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়। এখানে অপশান এ দেওয়া আছে 1909 খ্রিস্টাব্দে। এই অ্যান্সারটি সঠিক হবে। মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। তো কী বলা যায় দেখো, এখানে বলছে শূন্যস্থান পূরণ করো। বার্মার রাজধানী ছিল, বার্মার রাজধানী এখানে হবে ইয়াঙ্গুন বা রেঙ্গুন হবে। এখানে রেঙ্গুনটা লেখা নেই, তোমরা রেঙ্গুন লিখে নেবে। রেঙ্গুনেরই পূর্বে নাম ছিল ইয়াঙ্গুন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা আছে কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো কি হিন্দু কলেজের তরুণ শিক্ষক। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হচ্ছে কি কে বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে কি বিজয় কৃষ্ণ গোস্বামী। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন। 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন লর্ড নর্থব্রুক। এটি হবে সঠিক অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা আছে কি বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করার উদ্দেশ্যে, এখানে ড্যাশটা যেটা হবে সেটা হচ্ছে লর্ড কার্জন বাংলা বিভাগের পরিকল্পনা করেছিলেন। তো দেখো, পরে যে কোশ্চেনগুলি আছে 3-এর দাগে কী বলা হয়েছে, 3-এর দাগে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা 3টে অ্যান্সারই করে দিয়েছি, কারণ পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসতে পারে। তো সেই জন্য আমরা 3টে অ্যান্সারই করে দিয়েছি। দেখো, অবশিল্পায়ন কাকে বলে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দে অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্র ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের উপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে, পরিশ্রমে ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হয়। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁত বস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। এই সমস্ত কারণ ছাড়াও পৃষ্ঠপোষকতার অভাব ও দেশীয় রাজ্যের বিলুপ্তিও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল। পরে যে কোশ্চেনটি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কি বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন। বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রহ্ম সমাজের অন্যতম আচার্য। তিনি নববৈষ্ণববাদের প্রচারক ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রথমে
ব্রাহ্মণ ধর্মের আদর্শ প্রচার ও ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তিনি কুসংস্কার মুক্ত প্রগতিশীল সমাজ গঠনে সচেষ্ট হয়েছিলেন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দের কার্যাবলী সমালোচিত হয়েছিল কেন? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দের কার্যাবলী সমালোচিত হয়েছিল কেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার প্রথম 20 বছরের যেসব নেতৃত্ববৃন্দ কংগ্রেস পরিচালনা করেন তারা নরমপন্থী নামে পরিচিত। তাদের কার্যাবলী বিভিন্ন কারণে সমালোচিত হয়। সমালোচনা। নরমপন্থীদের কার্যাবলী নানাভাবে সমালোচিত হয়েছিল। কারণ প্রথমত, প্রথম 20 বছরে জমিদার শ্রেণী কংগ্রেসকে আর্থিক দিক থেকে সাহায্য করত, ফলে কৃষকদের স্বার্থ সম্পর্কিত প্রকৃত কোনো কর্মসূচি কংগ্রেস নেয়নি। 2 নম্বরে যেটি আছে দেখো, অপরদিকে ব্যবসায়ী ও মহাজনদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কংগ্রেস তার দাবিগুলি থেকে শ্রমিক শ্রেণীর অভাব অভিযোগকে দূরে রেখেছিল। 3 নম্বরে যেটি আছে, নরমপন্থী রাজনীতিতে জনগণের অংশগ্রহণ প্রায় ছিল না। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই অবশিল্পায়নটা তোমাদের এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে। আর দেশীয় শিল্পের অবক্ষয় কি, এটা এই দুটো কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট আছে তোমাদের। তো দেখো, দেশীয় শিল্পের অবক্ষয়ের ফল কি হয়েছিল, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো, এখানে আছে দেশীয় শিল্পের অবক্ষয়ের ফল কি হয়েছিল। দেশীয় শিল্পের অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। ভারতের রপ্তানিকারী দেশ থেকে আমদানিকারী দেশে রূপান্তর। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় দ্রব্য সামগ্রী রপ্তানি হতো। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতের তৈরি দ্রব্য সামগ্রীর রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। অপরদিকে ভারতীয়দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিদেশ থেকে আমদানি হতে থাকে। ভারত দ্রব্যাদি উৎপাদনের পরিবর্তে ইংল্যান্ডের কারখানার জন্য প্রয়োজনীয় তুলো, রেশম, নীল প্রভৃতি সরবরাহ করতে থাকে। বেকারত্ব বৃদ্ধি। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতীয় শিল্পের সঙ্গে জড়িত শিল্প কারিগররা বেকার হয়ে পড়ে। ফলে ভারতের প্রবলভাবে বেকারত্ব বৃদ্ধি পায়। শিল্পকেন্দ্র ও শহর ও বন্দরগুলি শ্রীহীন হয়ে যায়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। অর্থনৈতিক জাতীয়তাবাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দ অর্থনৈতিক ও জাতীয়তাবাদের কথা প্রচার করেন। তাদের মতে ইংরেজ সরকারের শিল্প বাণিজ্য শুল্ক নীতির ফলে ভারতে ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি এবং ইংল্যান্ডের শিল্পদ্রব্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে। ফলে লাভের টাকা ভারত থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ শোষিত হচ্ছে ভারতীয়রা। অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত প্রমুখ। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি, বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো
দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। বাংলা গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব আদায়ের জন্য বাংলার জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বাংলা কৃষক সমাজ কি সুফল পেলেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে যেটা বলছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল: চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ জমির মালিকানা সম্বন্ধে নিশ্চিত হন, তাই তারা বন জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে থাকেন। তারা জমিতে মূলধন বিনিয়োগেও উৎসাহ পান। স্থির রাজস্ব: অনিশ্চিত অত্যাচারমূলক খাজনা বা রাজস্ব আদায়ের হাত থেকে কৃষকেরা মুক্তি পায়। 3 নম্বর যেটি আছে দেখো, সেখানে বলা হচ্ছে কি কৃষক সমাজের সংস্কারমূলক কাজ। জমিদারগণ বংশানুক্রমিক জমিদারির সত্ত্ব লাভ করার ফলে অনেক জমিদার নিজ নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। জমিদারদের উদ্যোগে অনেক বিদ্যালয়, চিকিৎসালয়, পুষ্করিণী, পথঘাট ইত্যাদি নির্মিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষককুলের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জমির স্বত্বহীনতা: চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। জমি থেকে উৎখাত: এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারের ইচ্ছার ওপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমিদার বাজেয়াপ্ত হতো। জমিদার ইচ্ছা করলে যখন তখন জমি থেকে প্রজাকে উচ্ছেদ করতে পারত। অত্যধিক রাজস্ব: চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা কৃষকদের কাছ থেকে জোর করে বাড়তি রাজস্ব আদায় করত। নানান ধরনের অবওয়াব বা বেআইনি কর আদায় করা হতো। 1793 খ্রিস্টাব্দে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 35 লক্ষ পাউন্ডের রাজস্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল 1,35 লক্ষ টাকা। কৃষকদের উপর অত্যাচার: বংশানুক্রমিক অধিকার লাভ করে জমিদাররা শহরবাসী হন। তারা জমিদারি দায়িত্ব নায়েব বা গোমস্তাদের হাতে ছেড়ে দেন। কৃষকেরা তাদের হাতে শোষিত ও অত্যাচারিত হতে থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে প্রভুত্ব প্রতিষ্ঠার পর রাজস্ব বিষয়ক পরীক্ষা নিরীক্ষার স্তর পেরিয়ে এই স্থায়ী রাজস্ব ব্যবস্থায় পৌঁছায়। এই ভূমির বন্দোবস্ত জমিদারদের পক্ষে সুবিধাজনক হলেও কৃষকদের জন্য আদৌ সুখকর ছিল না। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা আছে সমাজ ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। তো বন্ধু দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। 19বিংশ শতকে ভারতে কুসংস্কার আচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন: বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে স্বাস্থ্যসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতার শ্লোক উদ্ধৃত করে লিখেছেন, স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ স্বাস্থ্যসম্মত। রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত ইংরেজ সরকার 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করে। বহুবিবাহ: বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করে যে বহুবিবাহর পিছনে শাস্ত্রের কোনো স্বীকৃতি নেই, কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাস করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি।
বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারিত করেন। বিদ্যাসাগরের আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বাল্যবিবাহ প্রবণতা বহুলাংশে হ্রাস পায়। এই বিদ্যাসাগরের সম্পর্কে মাইকেল মোজতো বলেছেন, তার মনীষা প্রাচীন ঋষিদের মতো কর্মদক্ষতা, ইংরেজদের মতো ও হৃদয়বত্তা বাঙালির জননীর মতো। পরে যে কোশ্চেনটি বলেছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ কতটা কার্যকরী ভূমিকা পালন করেছিল? স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ কতটা কার্যকরী ভূমিকা পালন করেছিল? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। 19 শতকের স্বদেশী আন্দোলনের সময় জাতীয় নেতারা যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেন তার মধ্যে অন্যতম ছিল জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ গঠন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের দমনের ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতি গ্রহণ অপরিহার্য হয়ে পড়লে 1905 খ্রিস্টাব্দে একটি সভার আহ্বান করা হয়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তি এই সভায় জাতীয় শিক্ষা সপক্ষে বক্তব্য রাখে। এরপর 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ পণ্ডিত ও জমিদার, জাতীয়তাবাদী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের অল্পকালের মধ্যেই কলাবিদ্যা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা কোনোটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে মতপার্থক্য শুরু হলে দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যথা বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বদেশী আন্দোলনের সময় জাতীয় পরিষদের ভূমিকা। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় আত্মশক্তি বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মাতৃভাষায় বিভিন্ন বিষয়ে পঠন পাঠনের ক্ষেত্রে জাতীয় শিক্ষা পরিষদ বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বিভিন্ন স্থানে যে জাতীয় বিদ্যালয়গুলি স্থাপিত হয় সেখানকার ছাত্রছাত্রীরা বিপ্লবী আন্দোলনে কর্মী হিসাবে কাজ করত। স্বদেশী আন্দোলনের কালপর্বে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে জাতীয় শিক্ষা পরিষদ প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিল। রাসবিহারী ঘোষ, তারকনাথ পালিত ও প্রফুল্লচন্দ্র রায় ও রমেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ ব্যক্তিরা জাতীয় শিক্ষা প্রসারে মহান আদর্শ নিয়ে অগ্রসর হয়েছিল। একথা বলা যায়, স্বদেশী আন্দোলনের সময় ভারতে স্বদেশী শিক্ষা প্রসারের ক্ষেত্রে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে যে সেটটি আছে আমরা পরের ক্লাসে সমাধান করে দেবো। আর প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।